ভূমিকা, সম্পদের পথে দুই রকম দৃষ্টিভঙ্গি। ভাবুন আপনি জীবনের এক মোড়ে দাঁড়িয়ে আছেন। একদিকে আছে একটি চওড়া, ভিড়ভাট্টা ভরা রাস্তা, যেখানে সবাই একই দিকে ছুটছে, চাকরিতে যাচ্ছে, বিল দিচ্ছে, পরের বেতনের অপেক্ষায় আছে। অন্যদিকে আছে একটি সরু শান্ত পথ, যেখানে মানুষ ধীরে হাঁটছে, মাঝে মাঝে থেমে সুযোগ খুঁজছে, প্রতিটি পদক্ষেপ থেকে কিছু না কিছু শিখছে। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের মূল শিক্ষা এখানেই। জীবনে অর্থনৈতিকভাবে চলার একটাই পথ নেই, অন্তত দুইটি পথ আছে: সাধারণ মানুষের রাস্তা এবং কম মানুষের রাস্তা। গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন লেখকের জীবনের দুইজন পিতৃতুল্য ব্যক্তি। গরিব বাবা, উচ্চশিক্ষিত, কঠোর পরিশ্রমী, কিন্তু সবসময় টাকার জন্য কাজ করার মানসিকতায় আবদ্ধ। ধনী বাবা, আনুষ্ঠানিক শিক্ষায় তেমন এগিয়ে নন, কিন্তু জানেন কিভাবে টাকা তার জন্য কাজ করাতে হয়। এই দুই মানুষ লেখককে টাকার, কাজের এবং সাফল্যের বিষয়ে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন মূল্যবোধ শিখিয়েছিলেন। আর সেই পার্থক্যের মধ্যেই জন্ম নিয়েছিল এক নতুন আর্থিক দর্শন, যা পরবর্তীতে কোটি মানুষের জীবনে প্রভাব ফেলেছে। শৈশবের শিক্ষা, চিন্তাভাবনাই সম্পদ গড়ে তোলে। শৈশবে আমরা খুব একটা প্রশ্ন করি না বাবা মায়ের আর্থিক অভ্যাস নিয়ে। যদি বাবা মা সবসময় অবসরকালীন সঞ্চয়, পদোন্নতি এবং নিরাপদ চাকরির কথা বলেন, আমরা ভাবি এটাই জীবনের একমাত্র পথ। আর যদি তারা বিনিয়োগ, সম্পদ গড়া এবং কাজ না করেও আয় করার কথা বলেন, আমরা বিশ্বাস করি এটাও সম্ভব। গরিব বাবা শেখাতেন শিক্ষাই সাফল্যের চাবিকাঠি। ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি নাও, তাহলেই সব ঠিক। কিন্তু ধনী বাবা শিখিয়েছিলেন একদম উল্টো কথা। তুমি কত টাকা উপার্জন করলে সেটা নয়, তুমি কত টাকা ধরে রাখলে এবং সেই টাকা তোমার জন্য কতটা কাজ করলো সেটাই আসল। এই ধারণা লেখকের টাকার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে দিল। গরিব বাবার পথ ছিল টাকার জন্য কাজ করা, ধনী বাবার পথ ছিল টাকাকে তোমার জন্য কাজ করানো। প্রথম চোখ খোলা মুহূর্ত। মাত্র 9 বছর বয়সে লেখক চাইলেন একটি দারুণ কমিক বই কিনতে, কিন্তু টাকা দেওয়ার বদলে ধনী বাবা দিলেন চ্যালেঞ্জ: তুমি এমন উপায় খুঁজে বার করো যাতে কারুর জন্য কাজ না করেও তুমি এটা কিনতে পারো। এভাবেই শুরু হলো তার উদ্যোক্তা ভাবনার প্রথম পাঠ। তিনি পুরনো টুথপেস্টের খালি টিউব সংগ্রহ করে সেগুলোর শিশো গলিয়ে মুদ্রার আকারে ঢালাই করতেন। যদিও পরে বাবা বুঝিয়ে দেন এটা আইনসম্মত নয়, কিন্তু শিক্ষাটা ছিল স্পষ্ট: সৃজনশীলভাবে আয় করার পথ খুঁজে বার করো। টাকা উপার্জনের জন্য সবসময় চাকরি করা দরকার নেই, মস্তিষ্ক ব্যবহার করাটাই বড় কথা। এই ছোট্ট অভিজ্ঞতা সারা জীবনের জন্য তার মনে গেঁথে দিল: টাকা উপার্জনের জন্য সবসময় চাকরি করা দরকার নেই, মস্তিষ্ক ব্যবহার করাটাই বড় কথা। কেন স্কুলে এগুলো শেখানো হয় না? ধনী বাবার বড় হতাশা ছিল স্কুলগুলো শুধু একাডেমিক এবং পেশাগত দক্ষতা শেখায়, কিন্তু প্রায় কখনোই আর্থিক দক্ষতা শেখায় না। আপনি হয়তো স্নাতক হয়ে রচনা লিখতে, বীজগণিত সমাধান করতে বা ইতিহাসের তারিখ মনে রাখতে শিখবেন, কিন্তু কিভাবে আর্থিক বিবরণী পড়তে হয়, বিনিয়োগ করতে হয় বা ব্যবসার মূল্যায়ন করতে হয় তা শিখবেন না। এই কারণেই ভালো চাকরি ও উচ্চ আয় থাকা সত্ত্বেও অনেকেই মাসের শেষে টাকার টানাপোড়েনে ভোগেন। তারা শিক্ষিত হতে পারেন, কিন্তু আর্থিকভাবে এখনও নবীন। মূল মানসিক পরিবর্তন। বেশিরভাগ মানুষের বিশ্বাস ধনী হবার পথ হল প্রথমত ভালো করে পড়াশোনা করো, দ্বিতীয়ত চাকরি নাও, তৃতীয়ত বছরের পর বছর কঠোর পরিশ্রম করো, চতুর্থত অবসরে গিয়ে জীবন উপভোগ করো। কিন্তু ধনী বাবার মডেল ছিল প্রথমেই টাকার কার্যপ্রণালী শেখো, দ্বিতীয়ত সম্পদ অর্জন বা গড়ে তোলো, তৃতীয়ত সেই সম্পদ থেকে আয় করো, চতুর্থত কাজ করো কারণ তুমি চাইছো না যে বাধ্য হয়েছ। ফারাকটা সূক্ষ্ম, কিন্তু জীবন বদলে দেওয়ার মতো শক্তিশালী। একটি পথ তোমাকে বেতনের নিরাপত্তা দেয়, অন্যটি তোমাকে নগদ প্রবাহের স্বাধীনতা দেয়। পার্ট 1, ধনী বাবার দর্শনের ভিত্তি। টাকার খেলা, কাজে নেমে শেখা।
ধনী বাবার মতে টাকা সম্পর্কে শেখা শুধু বই পড়ে হয় না, এটা শেখা হয় অভিজ্ঞতা, পরীক্ষা নিরীক্ষা আর ভুলের মাধ্যমে। তিনি প্রায়ই টাকার তুলনা করতেন খেলাধুলার সাথে। আপনি যতই বাস্কেটবলের কৌশল নিয়ে বই পড়ুন না কেন, যতক্ষণ না কোর্টে নেমে বল হাতে নেন আর কয়েকটা শট মিস করেন, ততক্ষণ পর্যন্ত আসল খেলা বোঝা যায় না। তাই তিনি লেখক ও তার বন্ধু মাইককে প্রথম বাস্তব শিক্ষা দিলেন, নিজের ছোট্ট দোকানগুলোর একটিতে কাজ করানো। পারিশ্রমিক প্রায় কিছুই নয়। লক্ষ্য ছিল না বেতন দেওয়া, বরং শেখানো কিভাবে টাকা আসে আর যায়, কিভাবে ব্যবসা চলে। প্রথমে লেখকের মনে হলো তিনি ঠকেছেন, এত কম টাকায় কেন কাজ করব। কিন্তু ধনী বাবা বোঝাতে চাইলেন, বেশিরভাগ মানুষের আর্থিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে আবেগ। তারা কাজ করে অভাবের ভয় আর আরও পাওয়ার লোভ থেকে। যখন তুমি এই আবেগগুলো চিনতে শিখবে, তখন তুমি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে, এগুলো তোমাকে নিয়ন্ত্রণ করবে না। বেতনের মানসিকতা ভাঙা। গরিব বাবার জীবন দর্শন ছিল পুরোপুরি নিরাপত্তা ভিত্তিক। নিরাপদ চাকরি নাও, নিয়মিত বেতন পাও, ঝুঁকি এড়িয়ে চলো। কিন্তু ধনী বাবা বলতেন, শুধু একটি বেতনের উপর নির্ভর করা বিপজ্জনক। কোম্পানি তোমাকে চাকরি থেকে বাদ দিতে পারে, অর্থনীতি বদলে যেতে পারে, মুদ্রাস্ফীতি তোমার সঞ্চয় খেয়ে ফেলতে পারে। বরং তিনি বলতেন, বহুমুখী আয়ের উৎস তৈরি করো, বিশেষ করে যেগুলো সরাসরি তোমার পরিশ্রমের উপর নির্ভর করে না। যেমন ভাড়া দেওয়া যায় এমন সম্পত্তি, ডিভিডেন্ড দেওয়া শেয়ার, সাইড বিজনেস, বই, কোর্স বা ডিজাইনের মতো মেধাসত্ত্ব। এটা ছিল ছোটবেলায় লেখকের জন্য বিশাল মানসিক পরিবর্তন। এতে বোঝা গেল, আর্থিক স্থিতিশীলতা আসে একজন নিয়োগকর্তা থেকে নয়, আসে এমন জিনিস থেকে যা তোমার জন্য টাকা আনে। সম্পদ বনাম দায় আসল পার্থক্য। ধনী বাবার সবচেয়ে সহজ কিন্তু শক্তিশালী শিক্ষা ছিল, সম্পদ তোমার পকেটে টাকা ঢোকায়, দায় তোমার পকেট থেকে টাকা বের করে। শোনার পর সহজ মনে হলেও অনেকেই এই দুটো গুলিয়ে ফেলে। উদাহরণ, অনেকেই নিজের বাড়িকে সম্পদ বলে, কিন্তু যদি সেটা প্রতি মাসে তোমার টাকা খরচ করায়, ঋণ, রক্ষণাবেক্ষণ, কর আর কোনো আয় না আনে, তাহলে সেটা আসলে দায়। গাড়ি সাধারণত দায় যদি না সেটা আয় তৈরি করে, যেমন ডেলিভারি বা রাইড শেয়ার ব্যবসায় ব্যবহৃত হলে। শেয়ার সম্পদ হতে পারে, কিন্তু তখনই যখন সেটা লভ্যাংশ দেয় বা দীর্ঘমেয়াদে মূল্য বাড়ে। এই সংজ্ঞা অনুযায়ী ধনী হওয়ার পথটা তত্ত্বে খুবই সহজ। বেশি বেশি সম্পদ কিনো বা তৈরি করো আর দায় কমাও। লাইফস্টাইল ইনফ্লেশনের ফাঁদ। ধনী বাবা প্রায় সতর্ক করতেন লাইফস্টাইল ইনফ্লেশন নিয়ে, অর্থাৎ আয় বাড়ার সাথে সাথে খরচও বাড়িয়ে ফেলা। গরিব বাবার পথে বেশি আয়, বড় বাড়ি, দামি গাড়ি, বিলাসী কেনাকাটা, বেশি মাসিক খরচ। ধনী বাবার পথে বেশি আয়, সেই টাকা দিয়ে সম্পদ কেনা, সেই সম্পদের আয় পরে বিলাসিতা করা। এখানে পার্থক্য হলো সময়ের। গরিব বাবা আগে আরাম চান, পরে সঞ্চয় করেন। ধনী বাবা আগে বিনিয়োগ করেন, পরে আরাম নেন। কাজের নতুন সংজ্ঞা। বেশিরভাগ মানুষ কাজকে সময়ের বিনিময়ে টাকা হিসাবে দেখে। ধনী বাবা কাজকে দেখতেন শেখার সুযোগ হিসাবে। তিনি প্রায়ই বলতেন, টাকা আয়ের জন্য কাজ করো না, শেখার জন্য কাজ করো। এজন্যই লেখক জীবনে প্রথম দিকে এমন কাজ বা প্রজেক্ট নিতেন যেগুলো হয়তো বেতন বেশি দিত না, কিন্তু দিত মূল্যবান দক্ষতা, বিক্রয় করার কৌশল, দর কষাকষির ক্ষমতা, দল পরিচালনার ক্ষমতা, ভালো ডিল চেনার ক্ষমতা। দক্ষতা জমাতে জমাতে তিনি একসময় এমন জায়গায় পৌঁছালেন যেখানে বসের উপর নির্ভর না করেই সম্পদ গড়তে পারতেন। টাকার প্রবাহ বোঝা। ধনী বাবা প্রায়ই টাকার সাথে পানির তুলনা করতেন। তিনি বলতেন, যদি তুমি এর প্রবাহ নিয়ন্ত্রণ না করো, তবে সেটা ফাঁক ফোকর দিয়ে অদৃশ্য হয়ে যাবে। টাকার একটি প্রবাহের ধরন আছে, এটা আসে, ঘরে, তারপর চলে যায়। সাধারণ মানুষের জন্য টাকার প্রবাহটা এরকম: 1. চাকরি বা ব্যবসা থেকে আয় আসে। 2. বিল, ট্যাক্স, ঋণ পরিশোধ। 3. জীবনযাপনের খরচ। 4. কিছু থাকলে সঞ্চয়ের চেষ্টা। সমস্যা হলো, সাধারণত শেষে কিছুই বাঁচে না, আর সঞ্চয়ও থাকলে মুদ্রাস্ফীতি তার মান কমিয়ে দেয়। কিন্তু ধনী বাবার টাকার প্রবাহ ছিল ভিন্ন। 1. আয় আসে সম্পদ ও ব্যবসা থেকে। 2. আয়ের বড় অংশ নতুন বা বিদ্যমান সম্পদে পুনর্বিনিয়োগ। 3. অপ্রয়োজনীয় খরচ ও ট্যাক্স আইনসম্মতভাবে কমানো। 4. ক্রমবর্ধমান সম্পদের আয় জীবনযাপনের খরচ মেটানো। এভাবে টাকার প্রবাহ থামে না,
বরং সব সময় কাজ করে ও বাড়ে, যেমন একটি বিদ্যুৎ কেন্দ্রে পানি পুনর্চক্রিত হয়, নষ্ট না হয়ে। প্রথম বিনিয়োগের শিক্ষা। এক সপ্তাহান্তে ধনী বাবা লেখক ও মাইককে নিয়ে গেলেন একটি ছোট্ট বাড়ি দেখতে। সাধারণ একটি পাড়া, অবহেলিত অবস্থায়। এটা সুন্দর ছিল না, চোখে পড়ার মতোও না, কিন্তু দাম ছিল কম। তিনি ব্যাখ্যা করলেন, সম্পদ কেনা মানে সুন্দর কিছু কেনা নয়, বরং কম মূল্যে এমন কিছু কেনা যা আয় তৈরি করতে পারে। তারা কিছু ছোটখাটো মেরামত করল, রং করল এবং অল্প দিনের মধ্যেই সেটি ভাড়া দিয়ে দিল, যার আয় ঋণের কিস্তির চেয়ে বেশি ছিল। এটাই ছিল লেখকের প্রথম নগদ প্রবাহের অভিজ্ঞতা। এমন টাকা পাওয়া যা তার নিজের শ্রম ছাড়াই আসে। এটা ছিল এক মোড় ঘোরানো মুহূর্ত। তিনি বুঝলেন, সঠিক সম্পদ থাকলে ঘুমের মধ্যেও টাকা আসতে পারে। আবেগ টাকার চেয়ে শক্তিশালী। ধনী বাবা শিখিয়েছিলেন, আর্থিক সাফল্য শুধু জ্ঞান নয়, আবেগ নিয়ন্ত্রণের ওপরও নির্ভর করে। বেশিরভাগ মানুষ খারাপ আর্থিক সিদ্ধান্ত নেয় দুটি আবেগের কারণে: ভয়, টাকা হারানোর ভয়, ঝুঁকির ভয়; লোভ, দ্রুত লাভের লোভে না বুঝেই বিনিয়োগ করা। ভয় মানুষকে এমন চাকরিতে আটকে রাখে যেটা তারা পছন্দ করে না, কারণ সুরক্ষা হারানোর ভয় তাদের পিছু ছাড়ে না। লোভ মানুষকে অন্ধ করে দেয়, ফলে তারা যাচাই না করেই উচ্চ রিটার্নের প্রলোভনে টাকা ঢেলে দেয়। ধনী বাবা শিখিয়েছিলেন, এই আবেগগুলো চিনে যুক্তি দিয়ে কাজ করা। বড় কিছু কেনার আগে জিজ্ঞেস করো, এটা কি আমার পকেটে টাকা ঢুকাবে নাকি বের করবে? বিনিয়োগের আগে জিজ্ঞেস করো, আমি কি জানি কিভাবে এতে ক্ষতি হতে পারে? অন্যরা যেখানে সুযোগ দেখে না, সেখানে সুযোগ দেখা। বয়স বাড়ার সাথে সাথে লেখক ও মাইক একটা জিনিস লক্ষ্য করল: অর্থনীতি ভালো থাকলে মানুষ এতটা আত্মবিশ্বাসী হয় যে ঝুঁকি দেখতে পায় না, আর খারাপ সময়ে মানুষ এতটা ভয় পায় যে সুযোগ দেখতে পায় না। ধনী বাবা শিখিয়েছিলেন, যখন সবাই ভীত, তখনই ভালো সুযোগ আসে। একটি স্থানীয় মন্দার সময় তিনি খুব কম দামে প্রপার্টি কিনেছিলেন, কারণ বিক্রেতারা ছিল মরিয়া। পরে যখন বাজার ঘুরে দাঁড়ালো, সেই প্রপার্টিগুলোই সবচেয়ে বেশি আয় দিল। শেখা কখনো থামানো যাবে না। ধনী বাবা কখনো ভাবতেন না যে তিনি সব জানেন। তিনি সব সময় পড়াশোনা করতেন, প্রশ্ন করতেন, সফল মানুষের সাথে কথা বলতেন। তিনি লজ্জা পেতেন না বলতে, আমি এটা বুঝি না, তুমি কি ব্যাখ্যা করবে? অন্যদিকে গরিব বাবা মনে করতেন, তিনি ডিগ্রিধারী, তাই সব জানা উচিত। এই বিনয়ী মনোভাব লেখকের দেখা প্রায় সব ধনী মানুষের মধ্যে ছিল। তারা সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করে, পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়, আর ধরে নেয় না যে পুরনো পদ্ধতি সবসময় কাজ করবে। শৈশবের ছোট ব্যবসার গল্প। ধনী বাবার দেওয়া অন্যতম মজার কাজ ছিল ছেলেদের দিয়ে নিজেদের ছোট ব্যবসা শুরু করানো। শুরুটা ছিল একদম সাধারণ। স্থানীয় মুদি দোকান পুরনো কমিক বইগুলো ফেলে দিত, যেগুলো বিক্রির অযোগ্য হলেও পড়ার উপযোগী ছিল। লেখক ও মাইক বিনামূল্যে সেই কমিক বইগুলো সংগ্রহ করল। তারপর মাইকের বাড়ির এক কোণে তৈরি করল কমিক বুক লাইব্রেরি। পাড়ার বাচ্চারা সেখানে 1 ঘন্টা পড়ার জন্য সামান্য ফি দিত। কমিকগুলো ছিল ফ্রি, তাই আয়ের প্রায় সবটাই ছিল মুনাফা। এই ছোট্ট ব্যবসা তাদের শিখিয়েছিল 3টি বড় শিক্ষা। 1. শুরু করতে সবসময় টাকা লাগে না, লাগে সৃজনশীলতা। 2. ছোট আয়ের ধারাও সময়ের সাথে বড় হতে পারে। 3. সিস্টেম মানুষের চেয়ে শক্তিশালী। সিস্টেম একবার সেট হয়ে গেলে সেটা চলতেই থাকে, তোমার উপস্থিতি ছাড়াই। এটি ধনী বাবার সেই বিশ্বাসকে আরও মজবুত করল, এমন ব্যবস্থা তৈরি করো যা তোমার জন্য আয় করবে, সময় বিক্রি করো না। টাকা খরচের আগে কাজে লাগানো। ধনী বাবার একটি স্বর্ণ নিয়ম ছিল: নতুন যে টাকা পাবে আগে সেটা দিয়ে আয় তৈরি করো, তারপর খরচ করো। মানে নিজের জন্য কিছু কেনার আগে সেই টাকা দিয়ে এমন একটি সম্পদ কিনো বা গড়ো যা থেকে আয় হবে এবং সেই আয়ে তুমি যা চাও তা কিনতে পারবে। উদাহরণ, ধরো তুমি একটি নতুন সাইকেল চাও, দাম $100। আগে এমন একটি ছোট বিনিয়োগ বা আয়ের উৎস খুঁজে বের করো যা মাসে $10 আয় করে। আয় স্থিতিশীল হলে সেই আয়ের টাকা দিয়ে সাইকেল কিনো, মূল টাকা অক্ষত থাকবে। এভাবে টাকা খরচের আগে কাজে লাগানোর অভ্যাস গড়ে ওঠে, যা গরিব ও মধ্যবিত্তরা সাধারণত করে না।
কর ব্যবস্থা ও আইনি সুবিধা নিয়ে ধনী বাবার দৃষ্টি। গরিব বাবা প্রায়ই কর নিয়ে অভিযোগ করতেন, এটা এক অবধারিত বোঝা মনে করতেন। কিন্তু ধনী বাবা করকে দেখতেন অন্যভাবে, যা জেনে এবং পরিকল্পনা করে আইনি উপায়ে কমানো যায়। তিনি বলতেন, কর ব্যবস্থায় এমন মানুষদের জন্য সুবিধা রাখা আছে যারা অর্থনীতিতে অবদান রাখে, যেমন চাকরি জরি করে, বাসস্থান সরবরাহ করে বা ব্যবসা চালায়। তাই ব্যবসা ও বিনিয়োগকারীদের কাছে প্রায়ই কর্মচারীদের তুলনায় বেশি আইনি ছাড় থাকে। উদাহরণ, একজন কর্মচারী, আয়, কর প্রদান, বাকি টাকা খরচ। একজন ব্যবসায়ী, আয়, ব্যবসায়িক খরচ, কর ছাড়যোগ্য, বাকি আয়ের উপর কর প্রদান। এই পার্থক্য দীর্ঘমেয়াদী বিশাল। ধনী বাবা উৎসাহ দিতেন কর্পোরেশন, পার্টনারশিপ ও অন্যান্য কাঠামো শিখতে, যা আইনসঙ্গতভাবে করের বোঝা কমাতে সাহায্য করে। আর্থিক স্বাধীনতা আসলে একটি সিদ্ধান্ত। ধনী বাবার মতে ধনী হওয়া ভাগ্য বা জন্মসূত্রে প্রাপ্ত কিছু নয়, এটি আসে টাকার নিয়ম শেখা থেকে, সচেতন সিদ্ধান্ত নেওয়া থেকে, তৃপ্তি বিলম্বিত করা থেকে, হিসেব করে ঝুঁকি নেওয়া থেকে। তিনি বলতেন, বেশিরভাগ মানুষ আর্থিক স্বাধীনতা থেকে মাত্র কয়েকটি সঠিক সিদ্ধান্ত দূরে আছে, কিন্তু ভয়, খারাপ অভ্যাস আর জ্ঞানের অভাব তাদের আটকে রাখে। এই মানসিকতাই লেখকের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়িয়েছিল। নিজের আর্থিক ভাগ্য যে কেউ পরিবর্তন করতে পারে। শুরু করার শক্তি। ধনী বাবা প্রায়ই একটি কথা বলতেন, যত তাড়াতাড়ি শুরু করবে তত সহজ হবে। এটা শুধু বয়স নিয়ে নয়, এটা সময়ের শক্তি বা কম্পাউন্ডিং নিয়ে। যখন তুমি অল্প বয়সে বিনিয়োগ শুরু করো, সম্পদ গড়ো বা আর্থিক দক্ষতা শিখো, তখন সময় তোমার পক্ষে কাজ করে এবং ছোট টাকা বড় হয়ে যায়। উদাহরণ, যদি তুমি ২০ বছর বয়স থেকে মাসে $100 বিনিয়োগ করো এবং গড়ে 10% মুনাফা পাও, তবে 60 বছর বয়সে সেটা $6 লক্ষ বেশি হতে পারে। কিন্তু যদি তুমি ৩৫ বছর বয়সে শুরু করো, তবে একই বিনিয়োগে 60 বছর বয়সে তোমার হাতে থাকবে $2 লক্ষ কম। ফারাকটা প্রচেষ্টায় নয়, সময়। শুরু যত তাড়াতাড়ি হবে, ফল তত বড় হবে। তারপর মেন্টর ও রোল মডেলের মূল্য। ধনী বাবা লেখকের জৈবিক বাবা ছিলেন না, কিন্তু তিনিই ছিলেন সবচেয়ে প্রভাবশালী শিক্ষক। তিনি বিশ্বাস করতেন মেন্টর শেখার সময় কমিয়ে দেয়। প্রত্যেক ভুল নিজে করে শেখার চেয়ে যিনি ইতিমধ্যে সফল, তার কাছ থেকে শেখা অনেক দ্রুত ফল দেয়। মেন্টর সবসময় সরাসরি শিক্ষক নাও হতে পারেন, অনেক সময় মেন্টর হতে পারে সফল মানুষের লেখা বই, সেমিনার বা অনলাইন কোর্স, ব্যবসায়িক নেটওয়ার্কিং গ্রুপ, বন্ধুবান্ধব বা আত্মীয় যারা অভিজ্ঞ। মূল বিষয় হলো বিনয়ী থাকা, শুনতে শেখা, প্রশ্ন করা এবং স্বীকার করা যে এখনও শেখার অনেক কিছু বাকি আছে। তারপর এখন অনেক দেরি, এই ভুল ধারণা ভাঙা। প্রায়ই ধনীবাহ প্রাপ্তবয়স্কদের কাছ থেকে শুনতেন, ইস, আগে শুরু করলে ভালো হতো, এখন অনেক দেরি হয়ে গেছে। কিন্তু তিনি বলতেন, এখনই শুরু করাই সেরা সময়। হয়তো তরুণ বয়সে শুরু করলে বেশি সময় পাওয়া যায়, কিন্তু জীবনের যে কোনো মুহূর্তেই শুরু করা দেরির চেয়ে ভালো। এমনকি ছোট পরিবর্তন, যেমন অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা বিনিয়োগ করা, সময়ের সাথে বিশাল পার্থক্য আনতে পারে। তারপর পার্ট 1-এর উপসংহার, 2 রাস্তা সামনে। এই পর্যায়ে এসে লেখকের কাছে স্পষ্ট হয়ে গেল জীবনে দুটো আর্থিক রাস্তা আছে। গরিব বাবার রাস্তা নিরাপদ, পূর্বানুমোদিত, কিন্তু স্বাধীনতার সীমাবদ্ধতা আছে। ধনী বাবার রাস্তা শুরুতে অনিশ্চিত, কিন্তু যারা শেখে এবং হিসেব করে ঝুঁকি নেয় তাদের জন্য সুযোগে ভরা। পার্ট 1 আমাদের মানসিক ভিত্তি তৈরি করে দিয়েছে। টাকা শুধু উপার্জন আর খরচের জিনিস নয়, এটা এমন একটি হাতিয়ার যা সঠিকভাবে ব্যবহার করলে জীবন বদলে দিতে পারে। পার্ট 2-এ আমরা গভীরভাবে দেখব কিভাবে বাস্তবে সম্পদ গড়া যায়, সম্পদের ধরন, বিনিয়োগের পদ্ধতি এবং কিভাবে নগদ প্রবাহ তৈরি করা যায়। পার্ট 2, জ্ঞান ও কাজে সম্পদ করা। আয় নয়, সম্পদই আসল। ধনী বাবার শিক্ষাগুলো ধীরে ধীরে বুঝে যাওয়ার পর লেখকের কাছে এক জিনিস পরিষ্কার হয়ে গেল, শুধু আয় করলেই ধনী হওয়া যায় না। অনেক মানুষ প্রচুর বেতন পায়, কিন্তু তবুও আর্থিকভাবে সংগ্রামে থাকে, কারণ তারা প্রায় সব আয় খরচ করে ফেলে। ধনী বাবা বোঝালেন, আসল ধনী হবার রহস্য হলো তুমি কত টাকা রাখছ এবং সেই টাকা কত ভালোভাবে বাড়াচ্ছ। তিনি আয়ের 2টি ধরন ব্যাখ্যা করতেন। 1, উপার্জিত আয় বা আর্নড ইনকাম, চাকরি বা নিজের সক্রিয়ভাবে পরিচালিত ব্যবসা থেকে আসা টাকা। 2,
প্যাসিভ ও পোর্টফোলিও আয়, বিনিয়োগ, ভাড়া দেওয়া সম্পত্তি, রয়্যালটি বা শেয়ার থেকে আসা আয়। উপার্জিত আয় সাময়িক, তুমি কাজ বন্ধ করলে আয়ও বন্ধ হয়ে যায়। প্যাসিভ ও পোর্টফোলিও আয় দীর্ঘস্থায়ী, একবার সঠিকভাবে গড়ে তুললে বছরের পর বছর চলতে পারে, এমনকি তুমি সরাসরি কাজ না করলেও। সম্পদের কলাম তৈরির শক্তি। ধনী বাবা প্রায়ই একটি সহজ চিত্র আঁকতেন। গরিব ও মধ্যবিত্তদের ক্ষেত্রে আয়, সরাসরি খরচ, টাকা শেষ। ধনীদের ক্ষেত্রে আয়, প্রথমে সম্পদে বিনিয়োগ, সেই সম্পদ থেকে আবার আয়। তিনি বলতেন, ধনীরা আগে সম্পদ কেনে, গরিবরা আগে খরচের জিনিস কেনে। যদি তুমি 500 টাকা আয় করো আর সেটা দিয়ে সঙ্গে সঙ্গে নতুন ফোন কিনে ফেলো, তাহলে সেই টাকা শেষ। কিন্তু যদি সেই 500 টাকা দিয়ে কোনো বিনিয়োগ করো, যেমন ছোট্ট শেয়ার পোর্টফোলিও বা পুনর্বিক্রির জন্য পণ্য কিনো, তাহলে সেটা সময়ের সাথে আয় তৈরি করতে শুরু করবে। যে সম্পদ দিয়ে শুরু করা যায়। ধনী বাবা বিশ্বাস করতেন, পারফেক্ট সুযোগের জন্য অপেক্ষা না করে ছোট থেকে শুরু করতে হবে এবং শেখার সাথে সাথে বড় হতে হবে। শুরু করার জন্য তিনি কয়েকটি সহজ সম্পদের উদাহরণ দিতেন। ডিভিডেন্ড দেওয়া শেয়ার, নিয়মিত আয় ও সম্ভাব্য মূল্য বৃদ্ধি। ছোট ভাড়ার সম্পত্তি, এমনকি একটি রুম ভাড়াও হতে পারে শুরু। ছোট ব্যবসা, অনলাইন স্টোর, সেবাভিত্তিক ব্যবসা বা ডিজিটাল পণ্য। মেধাসত্ত্ব, ইবুক লেখা, অনলাইন কোর্স তৈরি করা বা কোনো ডিজাইন তৈরি করা। লক্ষ্য ছিল না রাতারাতি কোটিপতি হওয়া, লক্ষ্য ছিল মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া যাতে সে আয় তৈরি করা সম্পদ চিনতে ও গড়ে তুলতে পারে। যে দায়কে সম্পদ মনে করা হয়। ধনী বাবার অন্যতম গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ছিল, অনেক দায়কে সম্পদ বলে বিক্রি করা হয়। ব্যাংক, বিপণনকারী, এমনকি কিছু আর্থিক উপদেষ্টাও মানুষকে দামি বাড়ি, বিলাসবহুল গাড়ি বা গ্যাজেট কিনতে উৎসাহিত করে, দাবি করে এগুলো ইনভেস্টমেন্ট। কিন্তু যদি এসব জিনিস তোমাকে আয়ের চেয়ে বেশি খরচ করায়, তবে সেগুলো সম্পদ নয়। উদাহরণ, 40,000 দামের একটি গাড়ি যা প্রতি বছর মূল্য হারাচ্ছে এবং মাসে 500 টাকা কিস্তি লাগে, এটা দায়। 40,000 দামের একটি ডেলিভারি ভ্যান যা মাসে 1500 টাকা আয় করে, এটা সম্পদ। পার্থক্যটা হলো ক্যাশ ফ্লো, এটা কি তোমার পকেটে টাকা ঢোকাচ্ছে নাকি বের করছে। লিভারেজের শক্তি। ধনী বাবা পরিচয় করিয়ে দিলেন লিভারেজ বা প্রভাবশালী সম্পদের ধারণা। নিজের বাইরে থাকা উৎস ব্যবহার করে দ্রুত সম্পদ বাড়ানো। লিভারেজ হতে পারে আর্থিক ঋণ নিয়ে এমন সম্পদ কেনা যা ঋণের খরচের চেয়ে বেশি আয় দেয়। সময়ের, অন্যকে নিয়োগ করা বা সিস্টেম ব্যবহার করে নিজের সময় মুক্ত করা। জ্ঞানভিত্তিক, বিশেষজ্ঞদের পরামর্শ ব্যবহার করে ভালো সিদ্ধান্ত নেওয়া। লিভারেজ লাভ বাড়াতে পারে কিন্তু ক্ষতিও বাড়াতে পারে। তাই ধনী বাবা সবসময় বলতেন, কাজ করার আগে জ্ঞান অর্জন করো, ঝুঁকিটা ঠিকভাবে না বুঝে লিভারেজ ব্যবহার করো না। দৈনন্দিন জীবনে আর্থিক শিক্ষার ভূমিকা। ধনী বাবার মতে, স্কুলে শেখানো পাঠ যথেষ্ট নয় যদি তুমি বাস্তব জীবনে টাকা ব্যবহারের নিয়ম না বোঝো। তিনি বলতেন, গণিত, ইতিহাস বা সাহিত্য জানাটা ভালো, কিন্তু তুমি যদি নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা বিনিয়োগের অর্থনীতি না বোঝো, তাহলে ধনী হওয়া খুব কঠিন। প্রতিদিন আমাদের টাকা সম্পর্কিত সিদ্ধান্ত নিতে হয়। কোথায় খরচ করব, কোথায় সঞ্চয় করব, কোথায় বিনিয়োগ করব। আর্থিক শিক্ষা না থাকলে এই সিদ্ধান্তগুলো প্রায় আবেগের ভিত্তিতে হয়, যা ক্ষতির দিকে নিয়ে যায়। আর্থিক শিক্ষার মানে শুধু বিনিয়োগের ধরন জানা নয়, বরং ক্যাশ ফ্লো বোঝা, আর্থিক বিবরণী পড়া শেখা, ঝুঁকি বিশ্লেষণ করতে পারা, মুনাফার সুযোগ চিনতে পারা, ভালো ডিল চেনার কৌশল। ধনী বাবা শিখিয়েছিলেন, ভালো ডিল সবার সামনে থাকলেও সবাই তা দেখতে পায় না, কারণ বেশিরভাগ মানুষ সুযোগ খোঁজার বদলে নিরাপত্তা খোঁজে। একটি ভালো ডিল চেনার জন্য 3টি বিষয় যাচাই করতে হবে। 1. ঝুঁকি বনাম লাভের অনুপাত, সম্ভাব্য লাভ কি ঝুঁকির চেয়ে বেশি। 2. ক্যাশ ফ্লো, বিনিয়োগটি কি নিয়মিত আয় তৈরি করবে। 3. বাজার পরিস্থিতি, এটি কি সঠিক সময়ে সঠিক জায়গায় করা হচ্ছে। ধনী বাবা বলতেন, বাজারে ভালো সুযোগ সব সময় থাকে, কিন্তু যারা প্রস্তুত নয় তারা তা চিনতে পারে না। প্রথম ছোট সফল বিনিয়োগ। লেখকের প্রথম সফল বিনিয়োগ শুরু হয়েছিল ছোট্ট একটি সুযোগ দিয়ে।
একজন পরিচিত লোক জরুরি কারণে একটি ব্যবহৃত সাইকেল খুব কম দামে বিক্রি করতে চাইছিলেন। লেখক সেই সাইকেল কিনে অল্প কিছু মেরামত করে দ্বিগুণ দামে বিক্রি করলেন। এটা বিশাল মুনাফা ছিল না, কিন্তু শেখার দিক থেকে অমূল্য। তিনি বুঝলেন, সঠিক দামে কেনা লাভের অর্ধেক নিশ্চিত করে দেয়। অল্প উন্নতি বা পরিবর্তন পণ্যের মূল্য অনেক বাড়িয়ে দিতে পারে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রায় সেরা ডিল ধরার জন্য জরুরি। তারিখ, সুযোগের জন্য প্রস্তুত থাকা। ধনী বাবা বলতেন, সুযোগ সবার জন্য আসে, কিন্তু যারা প্রস্তুত তারাই সেটা কাজে লাগাতে পারে। প্রস্তুত থাকার মানে নিজের আর্থিক অবস্থা জানা, কত টাকা হাতে আছে, কত ঋণ আছে, কত বিনিয়োগ সম্ভব। প্রয়োজনীয় জ্ঞান থাকা, কোথায় খুঁজতে হবে, কিভাবে যাচাই করতে হবে। প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সাহস থাকা। তারিখ, সম্পদ বৃদ্ধির জন্য পুনঃবিনিয়োগের শক্তি। ধনী বাবা বলতেন, যখন তুমি একটি সম্পদ থেকে আয় পাবে, প্রথমে সেটি আবার সম্পদ তৈরিতে ব্যবহার করো, খরচে নয়। এটা এক ধরনের তুষারগোলক প্রভাব তৈরি করে। ছোট একটি আয়ও যদি বারবার বিনিয়োগ করা হয়, সময়ের সাথে সেটা বিশাল হয়ে যেতে পারে। উদাহরণ, যদি একটি ভাড়া সম্পত্তি থেকে মাসে $200 আয় হয়, সেই টাকা দিয়ে আরেকটি ছোট সম্পদ কিনো। নতুন সম্পদ থেকে আবার আয় এলে সেটিও পুনঃবিনিয়োগ করো। কয়েক বছর পর এই চক্র থেকে এমন পর্যায়ে পৌঁছানো সম্ভব যেখানে তোমার সম্পদ তোমার জীবনযাপনের খরচ মিটিয়ে ফেলবে। এই প্রক্রিয়া ধীরে ধীরে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যায়। আয়ের উৎস বৈচিত্র্য করা। ধনী বাবা শিখিয়েছিলেন, শুধু একটি আয়ের উৎসের ওপর নির্ভর করো না, কারণ যদি সেটা বন্ধ হয়ে যায়, পুরো আর্থিক অবস্থা ভেঙে পড়তে পারে। আয়ের উৎস বৈচিত্র্য করার কিছু উপায়: একটি স্থিতিশীল চাকরির সাথে বিনিয়োগ রাখা, ভাড়ার সম্পত্তি থেকে আয়, শেয়ার বাজারের পোর্টফোলিও, সাইড বিজনেস বা অনলাইন ব্যবসা, মেধাস্বত্ব থেকে রয়্যালটি। যত বেশি বৈচিত্র্য থাকবে, ঝুঁকি তত কমবে এবং আয়ের স্থিতিশীলতা বাড়বে। বাজারের ওঠানামা কাজে লাগানো। বেশিরভাগ মানুষ বাজারের ওঠানামায় ভয় পায়। যখন দাম পড়ে যায় তারা বিক্রি করে দেয়, আর দাম বাড়লে কিনতে ঝুঁকে পড়ে, যা আসলে উল্টো হওয়া উচিত। ধনী বাবা বলতেন, যখন অন্যরা ভয় পাচ্ছে তখনই কিনতে শেখো, যখন সবাই লোভে কিনছে তখন বিক্রি করো। এটা করতে হলে দরকার বাজার পর্যবেক্ষণ করা, ধৈর্য রাখা, সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করা। উদাহরণস্বরূপ, অর্থনৈতিক মন্দার সময় অনেক ভালো সম্পত্তি ও শেয়ার সস্তায় পাওয়া যায়, কারণ মালিকরা তাড়াহুড়ো করে বিক্রি করতে চায়। যারা প্রস্তুত থাকে তারা এই সময় বড় মুনাফার ভিত্তি তৈরি করতে পারে। ঝুঁকি ব্যবস্থাপনা ও নিরাপত্তা বেষ্টনী তৈরি। ধনী বাবা বলতেন, ঝুঁকি এড়ানোর চেষ্টা করো না, বরং ঝুঁকি বোঝো ও নিয়ন্ত্রণ করো। যে কোনো বিনিয়োগেই ঝুঁকি থাকে, কিন্তু প্রস্তুতি থাকলে সেই ঝুঁকি অনেকটাই কমানো যায়। ঝুঁকি ব্যবস্থাপনার কিছু কৌশল: 1. গবেষণা করো, কোথায় টাকা লাগাচ্ছ সেটা পুরোপুরি বোঝো। 2. ছোট থেকে শুরু করো, প্রথম বিনিয়োগে বড় অঙ্কের টাকা দিও না। 3. নিরাপত্তা তহবিল রাখো, 3 থেকে 6 মাসের খরচ মেটানোর মতো নগদ অর্থ জরুরি তহবিলে রাখো। 4. বীমা ব্যবহার করো, সম্পদ, ব্যবসা বা আয়ের উৎস সুরক্ষিত করতে। এইভাবে বিনিয়োগ করলে বড় ক্ষতির সম্ভাবনা কমে যায় এবং আর্থিক স্থিতি বজায় থাকে। ঋণকে কৌশলে ব্যবহার। গরিব বাবা ঋণকে সবসময় বোঝা মনে করতেন, কিন্তু ধনী বাবা ঋণকে দেখতেন উন্নতির হাতিয়ার হিসেবে, যদি সেটা আয় তৈরি করে। তিনি ঋণকে 2 ভাগে ভাগ করতেন: ভালো ঋণ, যা দিয়ে সম্পদ কেনা হয় এবং সেই সম্পদ ঋণের খরচের চেয়ে বেশি আয় দেয়, যেমন ভাগার সম্পত্তি কেনা। খারাপ ঋণ, যা দিয়ে দায় কেনা হয় এবং যা মাসিক খরচ বাড়ায়, যেমন বিলাসবহুল গাড়ি, ক্রেডিট কার্ডের বিলাসী কেনাকাটা। ভালো ঋণ ব্যবহার করে সম্পদ তৈরি করা যায়, কিন্তু খারাপ ঋণ তোমার পকেট খালি করে দেয়। দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা। ধনী বাবা সব সময় দীর্ঘমেয়াদী ভাবতে বলতেন। তিনি বলতেন, আজকের সিদ্ধান্তের ফল তুমি 5 বা 10 বছর পরে পাবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মূল উপাদানগুলো হল: লক্ষ্য নির্ধারণ, 5, 10, 20 বছরের মধ্যে তুমি আর্থিকভাবে কোথায় থাকতে চাও। রোডম্যাপ তৈরি, কোন ধাপগুলো নিতে হবে সেখানে পৌঁছানোর জন্য। নিয়মিত মূল্যায়ন, বছরে অন্তত একবার নিজের আর্থিক অগ্রগতি যাচাই করা। সমন্বয় করা, পরিস্থিতি বদলালে পরিকল্পনা সামঞ্জস্য করা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া বিনিয়োগ করা মানে মানচিত্র ছাড়া ভ্রমণ করা,
গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে যায়। শেখা, মানিয়ে নেওয়া ও এগিয়ে যাওয়া। ধনী বাবা বলতেন, বাজার পরিবর্তন হবে, নিয়ম পরিবর্তন হবে, প্রযুক্তি পরিবর্তন হবে, কিন্তু শেখার অভ্যাস কখনো পরিবর্তন করো না। তিনি বিশ্বাস করতেন আর্থিক সাফল্যের জন্য সবচেয়ে বড় দক্ষতা হল মানিয়ে নেওয়ার ক্ষমতা। যারা নতুন কিছু শিখতে রাজি নয় তারা একসময় পিছিয়ে পড়ে। অন্যদিকে যারা শেখা চালিয়ে যায়, নতুন সুযোগ গ্রহণ করে এবং পুরনো ভুল থেকে শিক্ষা নেয়, তারাই সময়ের সাথে এগিয়ে থাকে। ধৈর্য ও সময়ের ভূমিকা। ধনী বাবা সবসময় বলতেন, ধনী হওয়া দৌড় নয়, এটা ম্যারাথন। অর্থাৎ ধীরে ধীরে গড়ে ওঠা সম্পদই সবচেয়ে টেকসই হয়। যে বিনিয়োগ রাতারাতি দ্বিগুণ হওয়ার প্রতিশ্রুতি দেয় তা প্রায়শই বিপজ্জনক। আসল সম্পদ আসে নিয়মিত বিনিয়োগ, ধারাবাহিকভাবে সম্পদ বাড়ানো, ক্ষতির সময়ও ধৈর্য ধরে রাখা, লাভের সময় অতিরিক্ত লোভে না পড়া। প্রয়োগে নামা। অনেকেই বই পড়ে, সেমিনার করে, ইউটিউব ভিডিও দেখে, কিন্তু কাজে নামতে দেরি করে। ধনী বাবার মতে কাজেই আসল শিক্ষা হয়। তুমি যত তাড়াতাড়ি ছোট পদক্ষেপ নেবে, তত তাড়াতাড়ি অভিজ্ঞতা অর্জন করবে। এটা হতে পারে খুব সাধারণ কিছু দিয়ে শুরু করা, একটি ছোট বিনিয়োগ, একটি সাইড ব্যবসা, সঞ্চয়ের অভ্যাস করা, একটি নতুন দক্ষতা শেখা। পার্ট 2 এর উপসংহার, কাজের মাধ্যমে সম্পদের পথ। পার্ট 2 এ আমরা দেখেছি ধনী হওয়া শুধুমাত্র আয়ের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে সম্পদ তৈরি, আয়ের উৎস বৈচিত্র্য করা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর। এখানে মূল শিক্ষা হল, প্রথমে সম্পদ তৈরি করো, পরে বিলাসিতা করো। আয় আসুক এমন সম্পদ থেকে যা তোমার জন্য কাজ করবে। পরিবর্তনের সাথে মানিয়ে চলতে শেখো। পার্ট 3 তে আমরা দেখব কিভাবে বাস্তবে র্যাট রেস থেকে বের হওয়া যায়, উদ্যোক্তা ভাবনা গড়া যায় এবং সম্পূর্ণ আর্থিক স্বাধীনতার পথে হাঁটা যায়। পার্ট 3, আধুনিক জীবনে ধনী বাবার শিক্ষা প্রয়োগ। র্যাট রেস থেকে বের হওয়ার পথ। ধনী বাবা প্রায়ই র্যাট রেস শব্দটি ব্যবহার করতেন। এই দৌড়ে মানুষ প্রতিদিন টাকা উপার্জনের জন্য কাজ করে, কিন্তু সেই আয়ের বেশিরভাগই খরচ হয়ে যায় বিল, ঋণ ও জীবনযাপনের চাহিদায়। এভাবে তারা মাস শেষে আবার শূন্যে ফিরে আসে এবং নতুন মাসে আবার একই চক্র শুরু হয়। তিনি বলতেন, র্যাট রেস থেকে বের হতে হলে তোমার আয়কে এমনভাবে গড়ো যাতে সেটা তোমার খরচ মিটিয়ে দেয়, এমনকি তুমি কাজ না করলেও। এটার মানে হলো প্যাসিভ ইনকাম তৈরি করা, এমন আয় যা আসে বিনিয়োগ, সম্পত্তি, ব্যবসা বা মেধাসত্ত্ব থেকে। র্যাট রেস থেকে বের হওয়ার 3 ধাপ। 1. তোমার খরচ বুঝে নাও। মাসিক খরচের সঠিক হিসাব করো, যেন জানো কত আয় তোমাকে স্বাধীন করতে পারে। 2. সম্পদ তৈরি করো। ধীরে ধীরে এমন সম্পদে বিনিয়োগ করো যা নিয়মিত আয় দেবে, ভাড়ার সম্পত্তি, শেয়ার, ব্যবসা ইত্যাদি। 3. সম্পদের আয়ে জীবনযাপন করো। যখন তোমার সম্পদ থেকে আসা আয় খরচের সমান বা বেশি হবে, তখন তুমি র্যাট রেস থেকে বের হয়ে গেছো। উদ্যোক্তা ভাবনার গুরুত্ব। ধনী বাবার মতে ধনী হওয়ার অন্যতম বড় চাবিকাঠি হল উদ্যোক্তা মানসিকতা। তিনি বলতেন, একজন উদ্যোক্তা সবসময় সমস্যা দেখে না, সুযোগ দেখে। উদ্যোক্তা ভাবনা মানে নতুন আইডিয়া খুঁজে বের করা, সমস্যা সমাধানের উপায় বের করা, ঝুঁকি হিসেব করে নেওয়া, পরিবর্তনের সাথে দ্রুত মানিয়ে নেওয়া। এমনকি যদি তুমি চাকরিও করো, তবুও উদ্যোক্তা মানসিকতা কাজে লাগানো যায়। নিজের সময় ও দক্ষতা কাজে লাগিয়ে সাইড ইনকাম তৈরি করা যায়। ব্যর্থতা থেকে শেখা। অনেকেই ব্যর্থতার ভয়ে নতুন কিছু শুরু করে না, কিন্তু ধনী বাবা বলতেন, ব্যর্থতা হলো শেখার ফি। এটা ছাড়া সাফল্য পাওয়া কঠিন। তিনি উদাহরণ দিয়ে বলতেন, যদি তুমি ছোট একটি ব্যবসা শুরু করো এবং সেটা ব্যর্থ হয়, তুমি হয়তো কিছু টাকা হারাবে, কিন্তু যা শিখবে তা দিয়ে ভবিষ্যতে অনেক বড় সাফল্য অর্জন করতে পারবে। প্যাসিভ ইনকাম তৈরির বাস্তব উপায়। ধনী বাবার মতে প্যাসিভ ইনকাম হলো সেই আয় যা তোমার দৈনন্দিন শ্রম ছাড়াই আসে। এটা গড়ে তোলার সময় সাপেক্ষ, কিন্তু একবার তৈরি হয়ে গেলে এটি আর্থিক স্বাধীনতার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কিছু বাস্তব উপায়। 1. ভাড়ার সম্পত্তি।
অ্যাপার্টমেন্ট, দোকান বা এমনকি বাড়ির একটি অংশ ভাড়া দেওয়া। 2. ডিভিডেন্ড শেয়ার, নিয়মিত লভ্যাংশ প্রদান করে এমন কোম্পানির শেয়ার। 3. ডিজিটাল পণ্য, ইবুক, অনলাইন কোর্স বা ডিজাইন যা বারবার বিক্রি করা যায়। 4. রয়্যালটি, গান, ছবি, সফটওয়্যার বা আবিষ্কারের জন্য রয়্যালটি আয়। 5. অ্যাফিলিয়েট মার্কেটিং, পণ্য বা সেবা বিক্রিতে কমিশন আয়। ধনী বাবা বলতেন, তোমার প্যাসিভ ইনকাম যত বাড়বে, তোমার স্বাধীনতার সময় তত বাড়বে। নিজের দক্ষতাকে সম্পদে রূপান্তর। আমাদের সবার কিছু না কিছু দক্ষতা আছে যা আয়ে পরিণত হতে পারে। যদি তুমি ভালো লিখতে পারো, ব্লগ, ইবুক বা কন্টেন্ট রাইটিং; যদি ডিজাইন করতে পারো, লোগো ডিজাইন, টেমপ্লেট বা ডিজিটাল আর্ট বিক্রি; যদি পড়াতে পারো, অনলাইন কোর্স বা টিউটরিং। ধনী বাবা শিখিয়েছিলেন নিজের দক্ষতাকে একবারের কাজ থেকে বারবার আয় আনা সম্পদে রূপান্তর। যেমন একবার কোর্স তৈরি করলে সেটি শত শত ছাত্রকে বিক্রি করা যায়, আবার লিখিত বই একবার প্রকাশ করলে বছরের পর বছর বিক্রি হতে পারে। সময় ব্যবস্থাপনা ও উৎপাদনশীলতা। প্যাসিভ ইনকাম তৈরির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময় বের করা, বিশেষ করে যদি তুমি ফুল টাইম চাকরি করো। ধনী বাবার পরামর্শ: 1. সময় নষ্ট করা কমাও, অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া, টিভি বা অলসতা কমাও। 2. প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা নিজের সম্পদ তৈরিতে দাও। এটা ছোট মনে হলেও বছরের শেষে বিশাল অগ্রগতি হবে। 3. প্রাধান্য নির্ধারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করো। 4. কাজ ভাগ করো, যেগুলো অন্যকে দিয়ে করানো যায় সেগুলো আউটসোর্স করো। তিনি বলতেন, তুমি যত ভালোভাবে সময় ব্যবহার করবে তত দ্রুত স্বাধীন হবে। নেটওয়ার্কিং ও সঠিক মানুষের সাথে সম্পর্ক। ধনী বাবা প্রায়ই বলতেন, তুমি যাদের সাথে বেশি সময় কাটাও, তুমি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাও। এর মানে হলো, যদি তুমি আর্থিকভাবে সফল হতে চাও, তাহলে এমন মানুষের সাথে সম্পর্ক তৈরি করো যারা ইতিমধ্যেই সফল বা তোমার চেয়ে এক ধাপ এগিয়ে। নেটওয়ার্কিং শুধু বন্ধু বানানোর জন্য নয়, বরং শেখার জন্য, নতুন সুযোগ খোঁজার জন্য এবং সহযোগিতার জন্য। সঠিক মানুষের সাথে যুক্ত থাকার কিছু উপায়: ব্যবসায়িক সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করা, অনলাইন ফোরাম বা গ্রুপে সক্রিয় থাকা, স্থানীয় ব্যবসায়িক ইভেন্টে যোগ দেওয়া, পরামর্শদাতা বা মেন্টরের সাথে সম্পর্ক তৈরি করা। ধনী বাবা বলতেন, তুমি যদি বুদ্ধিমানেদের সাথে থাকো, তোমার চিন্তা ভাবনা উন্নত হবে, আর যদি নেতিবাচক লোকেদের সাথে থাকো, তোমার স্বপ্ন ধ্বংস হবে। আর্থিক শৃঙ্খলা বজায় রাখা। ধনী হওয়া শুধু বেশি আয় করার উপর নির্ভর করে না, এর জন্য প্রয়োজন কঠোর আর্থিক শৃঙ্খলা। আর্থিক শৃঙ্খলার কিছু মূলনীতি: 1. আয়ের চেয়ে কম খরচ করা, যতই আয় বাড়ুক, খরচ যেন অনিয়ন্ত্রিতভাবে না বাড়ে। 2. প্রথমে নিজেকে পরিশোধ করা, আয়ের একটি অংশ আগে সঞ্চয় বা বিনিয়োগে রাখো, তারপর বাকি খরচ করো। 3. বাজেট মেনে চলা, মাসিক আয় ও খরচের স্পষ্ট পরিকল্পনা রাখা। 4. ঋণ নিয়ন্ত্রণ করা, অপ্রয়োজনীয় ঋণ এড়ানো, প্রয়োজন হলে ভালো ঋণ ব্যবহার করা। ধনী বাবা বলতেন, টাকা উপার্জন করা সহজ, কিন্তু ধরে রাখা কঠিন, আর সেটাই আসল খেলা। অর্থনৈতিক পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া। বিশ্ব অর্থনীতি সবসময় পরিবর্তনশীল, নতুন প্রযুক্তি আসে, বাজার ওঠানামা করে, সরকার নীতি পরিবর্তন করে। ধনী বাবা শিখিয়েছিলেন, পরিবর্তনকে ভয় না পেয়ে বরং তাতে সুযোগ খুঁজতে হবে। উদাহরণ: ইন্টারনেট আসার পর যারা অনলাইন ব্যবসা শুরু করেছিল, তারা বিশাল সুবিধা পেয়েছে। অর্থনৈতিক মন্দায় যারা সস্তায় সম্পদ কিনেছিল, তারা পরে বড় লাভ করেছে। পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হলে প্রয়োজন নিয়মিত নতুন দক্ষতা শেখা, বাজারের খবর ও প্রবণতা জানা, বিনিয়োগ পোর্টফোলিওতে বৈচিত্র্য রাখা, নিজের ব্র্যান্ড করা। ধনী বাবা বলতেন, তুমি যা করো তা হয় তোমার জন্য সুনাম গড়ে তুলবে, নয়তো ধ্বংস করবে। আধুনিক যুগে নিজের ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত ব্র্যান্ড মানে মানুষ তোমাকে কিভাবে দেখে, তারা তোমার সম্পর্কে কি ভাবে এবং তারা তোমার কাজকে কতটা মূল্য দেয়। নিজের ব্র্যান্ড গড়ার কিছু উপায়: 1. দক্ষতার প্রমাণ তৈরি করো, ব্লগ, ভিডিও বা সাফল্যের গল্প শেয়ার করো। 2. সততা বজায় রাখো, প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করো। 3. গুণগত মানে আপোস করো না, তোমার কাজ সব সময় সেরা মানের হোক। 4.
সোশ্যাল মিডিয়া ব্যবহার করো। লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে উপস্থিতি বজায় রাখো। অন্যদের জন্য মূল্য তৈরি। ধনী বাবা শিখিয়েছিলেন, ধনী হওয়ার সবচেয়ে দ্রুত উপায় হল অন্যদের জন্য যত বেশি সম্ভব মূল্য তৈরি করা। যত বেশি সমস্যার সমাধান তুমি দেবে, তত বেশি সুযোগ তোমার কাছে আসবে। উদাহরণ: একজন ভালো শিক্ষক হাজারো ছাত্রের জীবনে প্রভাব ফেলতে পারেন। একজন ব্যবসায়ী যে পণ্য বা সেবা মানুষের জীবন সহজ করে, তার আয়ও বাড়ে। ধনী বাবা বলতেন, মানুষ তোমাকে টাকা দেবে যদি তুমি তাদের জীবনে মূল্য যোগ করো। আর্থিক স্বাধীনতার চূড়ান্ত মানসিকতা। শেষ পর্যন্ত ধনী হওয়া শুধু টাকা জমানোর ব্যাপার নয়, বরং একটি মানসিক অবস্থা। আর্থিক স্বাধীনতার মানে তুমি যা করতে চাও, যখন করতে চাও সেটা করার স্বাধীনতা। সিদ্ধান্ত নেবার সময় টাকার চিন্তা না করা। এমন জীবনযাপন যা তোমার মূল্যবোধের সাথে মেলে। ধনী বাবা বলতেন, আর্থিক স্বাধীনতা আসলে পকেটের চেয়ে মনের মধ্যে শুরু হয়। যখন তুমি বিশ্বাস করবে যে এটা সম্ভব, তখনই তুমি এর জন্য কাজ শুরু করবে। পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা। ধনী বাবা বলতেন, যে পরিবর্তনের জন্য প্রস্তুত সেই টিকে থাকে। অর্থনৈতিক পরিস্থিতি, চাকরির বাজার, এমনকি প্রযুক্তি প্রতিদিন বদলাচ্ছে। যারা প্রস্তুত নয় তারা পিছিয়ে পড়ে, আর যারা আগে থেকেই নিজেদের দক্ষতা ও পরিকল্পনা সাজিয়ে রাখে তারাই সুযোগ কাজে লাগায়। প্রস্তুত থাকার উপায়: সর্বদা নতুন কিছু শিখতে থাকা, বাজার ও বিনিয়োগ সম্পর্কে আপডেট থাকা, প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করা। টাকা নয়, স্বাধীনতা আসল লক্ষ্য। ধনী বাবার শিক্ষার মূল সারমর্ম হল, টাকা উপার্জন করাই শেষ লক্ষ্য নয়, বরং জীবনের স্বাধীনতা অর্জন করাই আসল লক্ষ্য। যখন তোমার সম্পদ ও আয় তোমার জীবনযাপনের খরচ মেটাতে সক্ষম হবে, তখন তুমি সত্যিকার অর্থে স্বাধীন। স্বাধীনতার মানে প্রিয়জনের সাথে সময় কাটানো, পছন্দের কাজে সময় দেওয়া, সমাজে ইতিবাচক প্রভাব ফেলা। আজই প্রথম পদক্ষেপ নাও। অনেকেই স্বপ্ন দেখে কিন্তু শুরু করে না। ধনী বাবা বলতেন, তুমি যদি এখনই শুরু না করো, 5 বছর পরও একই জায়গায় থাকবে। শুরু করার উপায়: 1. একটি আর্থিক লক্ষ্য ঠিক করো, যেমন 1 বছরে নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় বা একটি সম্পদ কেনা। 2. অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা বিনিয়োগে লাগাও। 3. একটি নতুন আয়ের উৎস তৈরির চেষ্টা করো। বইয়ের উপসংহার: ধনী হওয়ার পথ সবার জন্য খোলা। রিচ ড্যাড পুয়ার ড্যাড শুধু ধনী ও গরিবের পার্থক্যের গল্প নয়, এটি একটি মানসিক পরিবর্তনের গল্প। গরিব বাবা নিরাপত্তা খুঁজেছিলেন, ধনী বাবা স্বাধীনতা খুঁজেছিলেন। একজন চাকরিতে ভরসা করতেন, অন্যজন সম্পদে ভরসা করতেন। আজকের শিক্ষা স্পষ্ট: টাকা সম্পর্কে শিখো, সম্পদ গড়ো, ঝুঁকি বোঝো ও নিয়ন্ত্রণ করো। স্বাধীনতার দিকে এক ধাপ এগিয়ে চলো। ধনী বাবা বলতেন, তুমি যদি টাকার জন্য কাজ করো, তুমি কখনোই স্বাধীন হবে না। টাকাকে তোমার জন্য কাজ করাতে শিখো, তাহলেই তুমি সত্যিকার ধনী।